সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি কৈলাস রায়, সহকারী শিক্ষক গণিত, ডিবিডিবা বালিকা বিদ্যালয়, দেবগঞ্জ পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছেন, শুনছেন, হয়তো দেখবেন, আপনাদের সকলকে রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো স্ক্রিনে আমরা পরিমিতির অংশ থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আশা করি তোমরা আমার সাথে ততক্ষণে থাকবে, এই প্রত্যাশাটুকু তোমাদের সকলের কাছে রইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরিমিতির অংশের যে একটি তথ্য দেওয়া আছে, তথ্যটি একটু পড়ি। একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1050 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হতো তাহলে এটি বর্গক্ষেত্র হতো। তো এই হচ্ছে আমাদের তথ্য। আমরা কি করব, এই তথ্যের আলোকে আমাদের ক নং প্রশ্নটি দেওয়া আছে, দৈর্ঘ্য x মিটার ও প্রস্থ y মিটার ধরে প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাউন্ড ক্লিয়ার কিনা আমি একটু দেখতে যাচ্ছি। সাউন্ড তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের এই তথ্যটির আলোকে আমরা সৃজনশীল আকারে কিছু প্রশ্নের সমাধান করব। দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার ধরে প্রয়োজনীয় সমীকরণ গঠন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধানে যাই। সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তক্ষেত্র চিনি। তো আয়তক্ষেত্র দৈর্ঘ্য x মিটার দেওয়া আছে, তাহলে আমরা কি লিখব? হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। এটি কি আছে? আমাদের প্রশ্নে দেওয়া আছে। এটি আছে আমাদের প্রশ্নে দেওয়া। তো এখন এই তথ্যটির আলোকে আমরা কি করব? সমীকরণ গঠন করি। তাহলে শর্ত মতে যদি আমরা লিখি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বন্ধুরা আমরা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। হ্যাঁ, তাহলে আমরা একবারে যদি শর্ত মতে লিখি, যে শর্ত মতেই লিখতে পারি xy দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1050 আমরা লিখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি দৈর্ঘ্য x মিটার যদি দৈর্ঘ্য 5 মিটার কম হয় তাহলে এটি কি হতো? বর্গক্ষেত্র হতো। তাহলে এখন আমরা 5 মিটার দৈর্ঘ্যটাকে যদি কমে নিই, দৈর্ঘ্য 5 মিটার কম হলে দৈর্ঘ্য কত হবে? তাইলে আমরা কি করব? এই x থেকে 5 মিটার বাদ দেব। দৈর্ঘ্য সমান হলে দৈর্ঘ্য সমান কত হবে? এত মিটার, তাই না বন্ধুরা? হ্যাঁ, তো দৈর্ঘ্য যদি আমাদের কত মিটার কম হয়? 5 মিটার কম যদি হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের x - 5।
এখন এটার জন্য আমরা কি করব, একটি সমীকরণ গঠন করব। তাহলে অতএব আমরা এখন কি লিখব, আমরা কি লিখব যে ওয়াই ইকুয়াল, আমরা তাইলে কি লিখব, এক্স মাইনাস 5 লিখব। তাহলে দৈর্ঘ্য 5 মিটার কম হওয়া মানে এটি কি হয়, এটি দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি সমান হওয়া। তার মানে অতএব হলে আমরা কি পাই, ওয়াই সমান আমরা কী পাবো, এক্স মাইনাস 5 পাবো, এটি পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের আরেকটি সমীকরণ। এবং তাহলে আমরা এখানে দিয়ে দিই, এবং ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস 5, এটি হলো 2 নং সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, দৈর্ঘ্য 5 মিটার কম হলে এটি বর্গক্ষেত্র হতো, দৈর্ঘ্য 5 মিটার কম হলে দৈর্ঘ্য কত হবে, এক্স মাইনাস 5। তাহলে দৈর্ঘ্য যা হবে প্রস্থ তা হবে, অর্থাৎ দৈর্ঘ্যটি এবং প্রস্থের দুটি সমান সমান হবে। তখন আমরা কি লিখব, সমীকরণ আকারে যদি লিখি ওয়াই সমান এক্স মাইনাস 5 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এই 1 নং অর্থাৎ ক নং প্রশ্নের সমস্যাটির সমাধান হচ্ছে তাইলে এটি এবং এটি, দুটি সমীকরণ গঠন করতে বলছে। অতএব নির্ণয় সমীকরণ আমরা কি লিখব, নির্ণয় সমীকরণ 1 ও 2, এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি নিশ্চয়ই বুঝছো। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্ন খ নম্বরের দিকে যাচ্ছি। খ নং প্রশ্নটি হচ্ছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেয়েছি, কয়ে দুইটি সমীকরণ পেয়েছি। একটি হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল আমাদের 1050 বর্গমিটার, আরেকটি আমরা পেয়েছি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 5। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই দুইটি সমীকরণ ধরেই আমরা খ নং প্রশ্নের যে বিষয়টি দেওয়া হয়েছে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, আমরা সেটি এখন নির্ণয় করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো দেখা যাক খ নম্বর প্রশ্নের সমাধানটি। ক হতে পাই আমরা কি পেয়েছিলাম, এক্স ওয়াই ইকুয়াল সমীকরণ 1, এবং আরেকটা কী পেয়েছিলাম, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 5। এটি হচ্ছে আমাদের, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এক্স মাইনাস 5 আমরা লিখি 2 নং সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, 1 নং সমীকরণ হতে পাই এটি ধরে আমরা সমাধান করতে যাব। তো 1 নং সমীকরণ হতে পাই, কি পাই, আমরা লিখব এক্স ওয়াই ইকুয়াল 1050 পাই এক্স ওয়াই ইকুয়াল 1050 আমরা লিখলাম। এখন বা আমরা কি করব, এখানে ওয়াইয়ের মানটি পেয়েছি, তাই না বন্ধুরা, কি পেয়েছিলাম, এখানে ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটি স্থাপন করব। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল 1050, কোথার থেকে পেলাম,
আমরা লিখি 2 নং হতে। আচ্ছা, বা আমরা যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x, আর এই 1050কে যদি দিকে নিয়ে আসি তাহলে মাইনাস 1050, তাহলে ডান দিকে 0 হয়, তাই না বন্ধুরা? এখন এটি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ 5x আমার মিলবে এই দুটাকে ভেঙে। তাহলে আমরা কীভাবে পাই বন্ধুরা? এক্স স্কোয়ার মাইনাস আমরা 35 যদি গুণ করি তাহলে আমরা 1050 পাবো। তাহলে 35x প্লাস কত 30x মাইনাস 1050 ইকুয়াল 0 হয়, তাই না? আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করব? এই দুইটার মধ্যে কমন নেব, এই দুইটার মধ্যে কমন নেব। এই দুইটা উৎপাদকের মধ্যে যদি কমন নেই তাহলে এক্স কমন যায়, এক্স মাইনাস 35 হয়, প্লাস যদি এখানে 30 কমন নেই তাহলে এক্স মাইনাস 35 ইকুয়াল 0 হয়। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? এক্স মাইনাস একটা 35 পাবো, আর একটি পাবো এক্স প্লাস 30 পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন হয় এক্স মাইনাস 35 অথবা এক্স প্লাস 30 ইকুয়াল 0 লিখব। লিখে আমরা এক্সের মানটি বের করে নিই। হয় এক্স মাইনাস 35 ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 30 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা এক্স ইকুয়াল কত পাইলাম? আমরা 35 পাইলাম, আর এখান থেকে আমরা পাইলাম এক্স ইকুয়াল মাইনাস 30। ইহা গ্রহণ যোগ্য নয়। কেন? কারণ দৈর্ঘ্য কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটি আমরা গ্রহণ করব না। তাহলে দৈর্ঘ্য কত হলো? অতএব দৈর্ঘ্য আমরা পাইলাম কত? 35, যেহেতু একক দেওয়া আছে মিটার, আমরা মিটার লিখব, তাই না বন্ধুরা? আমাদের দৈর্ঘ্য আমরা পেয়েছি। তাহলে এখন আমরা যদি এই এক্সের মানটি যদি আমরা 2 নং সমীকরণে স্থাপন করি তাহলে আমরা নিশ্চয়ই ওয়াইয়ের মানটি পাবো, তাই না? হ্যাঁ, অতএব কী করব? এক্স এর মান কত নঙে বসাবো? 2 নং। আমরা 1 নং সমীকরণে বসাতে পারি, তা আমি এখানে 2 নং সমীকরণে মানটি বসিয়ে দিচ্ছি। এক্সের মান 2 নং সমীকরণে বসাই। তাইলে আমরা ওয়াই ইকুয়াল, তাহলে আমরা ওয়াই ইকুয়াল কী পাবো? একবারে মানটি যদি আমরা লিখি তাহলে 35 আমাদের মাইনাস কত লিখব? 5 লিখব, এত মিটার। তো সমান আমরা কি লিখব? 30 মিটার লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আমাদের ফলাফলে চলে এসেছি। অতএব আমরা কি লিখব? দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ কত মিটার? 30 মিটার। এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নটির সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা খ নং প্রশ্নের কী করলাম? সমাধানটি করলাম। নিশ্চয়ই তোমাদের বিষয়টি পুরোপুরিভাবে আমাদের আজকে যে কাজটি হলো সেই কাজের ধারণা পুরোপুরি
পেয়ে গেলা। যদিও অনেকেই বিষয়টি জানো, তারপরও তোমাদের এই আলোচনার সাপেক্ষে আরও একটু শেয়ার হলো। শিক্ষার শেষ নেই, আমরা তো শিখতেই আছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে শিখতেই হয়। শিক্ষকতা মানেই যে সব কিছু হলো তা না, আমরাও শিখতেছি, শিক্ষার শেষ নেই। যতদিন পর চাকরি করতে হবে ততদিন আমাদেরও শিখতে হবে। এই শিখন শেখানো কার্যক্রমটা তোমাদেরও শেখাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সমাধান আমি একটু আলোচনায় আবারও যাই। আমরা কয়ে হতে কী পেয়েছিলাম? এক্স ওয়াই ইকুয়াল আমরা 1050 লিখেছি সমীকরণ 1, ওয়াই ইকুয়াল এক্স মাইনাস 5 সমীকরণ হচ্ছে 2। এখন 1 নং সমীকরণ হতে পাই এক্স ওয়াই ইকুয়াল আমরা কী লিখেছি? 1050। এইখানে আমরা ওয়াইয়ের জায়গায় 2 নং সমীকরণের যে মানটি আছে সেটি স্থাপন করেছি, আমরা সাইড নোট উল্লেখ করেছি। তারপরে গুণ করে দিয়ে আমাদের এই লাইনটা হয়েছে। তারপরে আমরা এখানে মিডিল টার্ম আকারে ভেঙে নিলাম। এই জায়গায় আমরা কি করলাম? দুটার মধ্যে কমন নিলাম, এই দুটার মধ্যে কমন, এখানে 30 আসে, এখানে এক্স আসে। তারপরে আমাদের দুইটি উৎপাদক হলো। এই দুইটি উৎপাদকের মধ্যে হয় এটি সমান 0 অথবা এটি সমান 0। এখানে এক্স ইকুয়াল আমরা কত পেয়েছি? 35 পেয়েছি, আরেকটি এক্স ইকুয়াল 30 পেয়েছি, অর্থাৎ 30 পেয়েছি। ইহা গ্রহণযোগ্য নয়, কারণ প্রস্থ বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তো দৈর্ঘ্য 35 মিটার, অতএব এক্সের মান 2 নং সমীকরণে আমি এখানে স্থাপন করলাম। 1 নং সমীকরণে স্থাপন করলেও আমরা উত্তরটি বের করতে পারবো। তাহলে ওয়াই ইকুয়াল 35 বিয়োগ 5, তাহলে তার মানে হলো কত? 30, মানে 30 মিটার। অতএব দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ 30 মিটার। এটি হচ্ছে আমাদের খ নং প্রশ্নটির সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আরেকটি প্রশ্নের সমাধানের দিকে যাব। আমি প্রশ্নটি উল্লেখ করি। তো এটাকে মিশিয়ে দিই। আমাদের গ নং প্রশ্নটি হচ্ছে যে আয়তক্ষেত্রটির পরিবৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রশ্নটি আবার একটু, আয়তক্ষেত্রটির পরিবৃত্তের অনধিকৃত অংশের কি নির্ণয় করব? ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আয়তক্ষেত্রটি যদি আমরা এটি ধরে নিই, এটি আমরা আয়তক্ষেত্র ধরে নিলাম। আর একটু, এই আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে এটি। এটাকে আমরা যদি বৃত্তের সাথে কল্পনা করি তাহলে আমাদের পরিবৃত্ত হচ্ছে এটি। আমার চিত্রটি ভালো হয়নি, যাই হোক, ধরে নিব আমরা যে আসলে এটি বৃত্ত, অর্থাৎ আয়তক্ষেত্রের বৃত্তের ভিতরে এই কর্ণটি যা আমাদের এই বৃত্তের ব্যাসতা, তাই না বন্ধুরা? হ্যাঁ, এটি হলো ব্যাস, আর এটি হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে আমরা কি লিখবো এখানে বন্ধুরা? কারণ আয়তক্ষেত্রে আমরা এটি সমান কি নির্ণয় করে ফেলেছি? দৈর্ঘ্য নির্ণয় করে ফেলেছি 35, আর প্রস্থ হচ্ছে আমাদের 30 এত মিটার, তাই না? তাহলে এখন আমরা কি করব? আমরা বেশি ভিতরে ঢুকবো না। আমাদের দরকার কোন অংশটুকু? আমাদের দরকার হচ্ছে এই কর্ণটি আমাদের নির্ণয় করা প্রয়োজন। তাহলে আমরা বেশ
সুন্দরভাবে আমরা কর্ণটি নির্ণয় করতে পারি। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কর্ণটি সমান একবারে যদি লিখি যে কর্ণ দৈর্ঘ্য সমান আমরা কি লিখতে পারবো, √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার লিখব। তো সমাধান আমরা এখানে একটি কথা উল্লেখ করি, আয়তক্ষেত্রের কর্ণ সমান বৃত্তের ব্যাস। আয়ত ক্ষেত্রের কর্ণ হলো বৃত্তের ব্যাস। এটি আমরা লিখলাম। তাহলে আমরা কর্ণ সমান কি পাই? অতএব একবারে যদি আমরা লিখি কর্ণ সমান √ আমরা কি লিখব? সূত্র কি জানি বন্ধুরা? হ্যাঁ, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার দিয়ে দিই, তাইলে আমাদের কর্ণের সূত্রটি হয়ে গেল। এখন বন্ধুরা আমরা কি করব? হ্যাঁ, এইখানে দৈর্ঘ্যটি স্থাপন করব। দৈর্ঘ্য কত? 35 স্কয়ার যোগ প্রস্থ 30 স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 35 বর্গ এবং 30 বর্গ এই দুটির যোগফলকে বর্গমূল করলেই আমরা কর্ণটা পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন ক্যালকুলেটরের প্রয়োজন। তাছাড়াও আমরা শর্টকাটে আমরা এটি করতে পারি, যেমন 35। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটি এক লাইনে আমরা একটু এই দুটি সংখ্যার বর্গ কীভাবে হয় এটি একটু করার চেষ্টা করি। এখানে একটু লক্ষ্য করে শর্টকাট নিয়ে এক লাইনে করা সম্ভবপর। আমরা 5 5 গুণ করে 5 5 25, হাতে কত থাকলো? 2। তো শিক্ষার্থী আমরা এখন এই দুটো গুণ করব। তো 3 5 15 হয়, এই দিক দিয়েও 3 5 15 হয়। আমরা কি করব? যেহেতু 3 5 15 হয়, এর দ্বিগুণ করে নিলাম কত? 15 2 30, আর 2 যোগ করলে কত হয়? 32 2। হাতে কত থাকলো? 3, তাই না? এখন এই দুইটা গুণ করব। তাহলে 3 3 9, আর 3 কত হলো? 12 হলো। এই হচ্ছে আমাদের কোনো সংখ্যার যদি বর্গ হয় তাহলে শর্টকাট পদ্ধতি। অবশ্যই তোমাদের মনে থাকবে বিষয়টি। তো আমরা এখানে কি লিখব? এই 1225 লিখব। আর এইখানে তো বুঝতে পারছো, তোমাদের অভ্যস্ত তো অনেকেই আছো, 3 বর্গ 9 আর 2টি শূন্য দিলে আমাদের 30 বর্গ আমরা পাচ্ছি। তো এখন আমরা এই দুইটা সংখ্যা গুণ করলে পাচ্ছি 21 কত পাবো? 25 পাবো, তাই না? 5 2 9 11, হ্যাঁ 2125। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এর বর্গমূল করতে গেলে আমাদের ক্যালকুলেটরের প্রয়োজন আছে। আমরা কি করব? এখন এই সংখ্যাটার যদি আমরা বর্গমূল করি, তাহলে এই সংখ্যাটা লিখে বা রুট লিখে আমরা কি করব? যদি আমরা বর্গমূল করতে চাই তাহলে আমরা করতে পারি। তো আমরা ক্যালকুলেটর চাপলেই আমরা আমাদের এই মানটি পাচ্ছি। তাহলে আমরা কত পাবো? এখানে আমরা পেয়েছিলাম এখানে 46.09, এটি আমরা পাইলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আয়তক্ষেত্রের কর্ণটি পাইলাম, অর্থাৎ 46.09। এটি হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ। এখন আয়তক্ষেত্রের কর্ণটি যা বৃত্তের ব্যাসও তা। তাহলে আমরা এখন কী লিখব? বৃত্তের ব্যাসকে আমরা কি দ্বারা প্রকাশ করি বন্ধুরা? ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করি। তাহলে ব্যাস 2r ইকুয়াল আমরা কী লিখব? 46.09 লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এদিকে যাই। অতএব ব্যাস 2r ইকুয়াল আমরা কী লিখব? 46.09
09 বা আমরা এখন কি লিখব আর এর মানটি আমাদের প্রয়োজন কিসের মানে প্রয়োজন আর এর মানটি প্রয়োজন বা আর ইকুয়াল আমরা তাহলে কি লিখব 46.09 কি 2 দ্বারা ভাগ যদি করি তাহলে 23.04 এত মিটার প্রায় হয়। তো শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আমাদের গণক প্রশ্নের আরের অর্থাৎ ব্যাসার্ধের মানটি যেটি লাগবে এই ব্যাসার্ধের মানটি আমরা নির্ণয় করলাম। এখন আমাদের কি দরকার একটি বৃত্তের ক্ষেত্রফলের দরকার। তাহলে এখন আমরা কি লিখব অতএব বৃত্তটির ক্ষেত্রফল এই পুরো বৃত্তের ক্ষেত্রফল আমরা কি জানি আমরা জানি পুরো বৃত্তটা সমান হলো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাই না বন্ধুরা এখন পাইয়ের মান আর এর মান আমরা বসিয়ে দেব। আর এর মান আমরা এখানে পেয়েছি 3.1416 গুণন আর এর মানে আমরা কি লিখেছি 23.04 এর বর্গ। এটি আমরা কি লিখব এত বর্গ মিটার। আচ্ছা এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব এই দুটার গুণফল করে নেই। শুরুতেই আমরা এক এক করে করি। আমরা 3.1416 লিখব। এই দুটার গুণফল আমাদের কত হয় অর্থাৎ বর্গ 23.4 এর বর্গ আমরা কত সেটি আগে নির্ণয় করি। তাইলে 23.04 এর বর্গ দিলেই আমরা কত পাবো 530.84 পাচ্ছি 530.80 অর্থাৎ 8 এত বর্গ মিটার আমরা পাইলাম। এখন এর সাথে আমরা এই যদি গুণ করি তাহলে আমরা কী পাবো গুণ যদি দেই 3.1416 গুণ করলে আমরা পাচ্ছি 1667.69 এত বর্গ মিটার। বাকি সংখ্যাগুলো আমরা নিব না, দশমিক পরে দুটি সংখ্যা নিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পাইলাম একটি বৃত্তের ক্ষেত্রফল আমরা এখন বের করলাম। আমাদের কি দরকার অনধিকৃত অংশ অর্থাৎ এই যে আয়তক্ষেত্রটি আমাদের আছে এটি ছাড়া এই যে ফাঁকা অংশটুকু আছে এই অংশগুলোর ক্ষেত্রফল কত সেটি আমাদের এই গণাঙ্ক প্রশ্নে নির্ণয় করতে বলছে যে আয়তক্ষেত্রের পরিবৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা কি করব আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 1050। আমরা এই 1667.69 থেকে যদি আমরা 1050 বাদ দিই তাহলে আমরা এই আয়তক্ষেত্র বাদে বৃত্তের ভিতরে যে আরও অংশটি আর যে অংশটুকু আছে সেটুকু আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাই না বন্ধুরা? হ্যাঁ, অতএব আমরা কি লিখব একবারে লিখি বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান আমরা এদিকে লিখি 167.69 বিয়োগ 5 এত কী হলো বর্গ মিটার হলো, তাই না? তাহলে আমরা যদি বিয়োগ করি 617.69 বর্গ মিটার পাব। এটি হচ্ছে আমাদের গণন প্রশ্নের সমস্যাটির সমাধান।
তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নটি তোমরা নিশ্চয়ই বুঝছো। তো আয়তক্ষেত্রের পরিবৃত্তির অধিক অংশ নির্ণয় করতে হলে আমরা আগে কী করব, আয়তক্ষেত্রের যে ধরে আমরা কর্ণটি নির্ণয় করব। কর্ণটি কত পেয়েছি আমরা এখানে 46.09। এখন এখান থেকে আমরা কি পাইলাম, যেহেতু আমরা উল্লেখ করেছি আয়তক্ষেত্রের কর্ণ হলো বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস 2r = আমরা কী লিখলাম, আমরা 46.09। এখান থেকে আমরা r এর মানটি বের করে নিলাম, অর্থাৎ ব্যাসার্ধ r = আমরা 46.09 ভাগ 2, তাহলে r এর মানটি হলো আমাদের 23.04 মিটার। এখন বৃত্তের ক্ষেত্রফল আমরা লিখেছি πr², পাইয়ের মান হলো 3.1416, আর এই r এর মানটি আমরা এখানে যে পেয়েছি সেই মানটি আমরা এখানে স্থাপন করলাম, আমাদের গুণ করে আসছে 1667.69 বর্গমিটার। অতএব বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান এর বিয়োগফল হচ্ছে আমাদের 617.69 বর্গমিটার। এই হচ্ছে আমাদের গণন প্রশ্নটির সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রশ্নটি তোমরা নিশ্চয়ই বুঝছো। তো আমি আর বেশিক্ষণ থাকতেছি না, আমরা এখন বাড়ির কাজ করব বাড়িতে। সেজন্য আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজ, বাড়ির কাজটি হচ্ছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গ মিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। করং প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে x মিটার এবং প্রস্থ y মিটার ধরে দুইটি সমীকরণ গঠন করো। খ নং প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নং প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রটি কে বৃত্তের চারদিকে ঘোরালে
ঘোরালে ঘোরানো, আচ্ছা ঘোরালে ঠিক আছে, যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটি একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়। ক নং প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে x মিটার এবং প্রস্থ y মিটার ধরে দুইটি সমীকরণ গঠন করো। খ নং প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নং প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রটিকে বৃত্তের চারিদিকে ঘোরালে যে ঘনবস্তু, প্রশ্নটি কি ঠিক আছে কিনা আমার? হ্যাঁ, ঘোরালে যে এখানে 22 দিই, ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি নিশ্চয়ই খাতায় লিখবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার বাড়িতে সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী দিনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।